রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতির পরবর্তী অংশ। কেবল তিনি মননশীল লেখক ছিলেন ইহাই তাহার প্রধান গৌরব নহে, তাহার মূর্তিতেই তাহার মনুষ্যত্ব যেন প্রত্যক্ষ হইত। আমার মধ্যে অর্বাচীনকেও তিনি কিছুমাত্র অবজ্ঞা না করিয়া ভারী একটি দাক্ষিণ্যের সহিত আমার সঙ্গেও বড় বড় বিষয়ে আলাপ করিতেন। অথচ তেজস্বিতায় তখনকার দিনে তাহার সমকক্ষ কেহই ছিল না। এমনকি আমি তাহার কাছ হইতে জমের কুকুর নামে একটি প্রবন্ধ আদায় করিয়া ভারতীতে ছাপাইতে পারিয়াছিলাম। তখনকালের আর কোনো যশস্বী লেখকের প্রতি এমন করিয়া উৎপাত করিতে সাহসও করি নাই এবং একটা প্রশ্রয় পাইবার আশাও করিতে পারিতাম না। অথচ যদ্রিবেশে তাহার জন্ম রুদ্রমূর্তি বিপজ্জনক ছিল। মিউনিসিপাল সভায়, সেনেট সভায় তাহার প্রতিপক্ষ সকলেই তাহাকে ভয় করিয়া চলিত। তখনকার দিনে কৃষ্ণদাস পাল ছিলেন কৌশলী, আর রাজেন্দ্রলাল ছিলেন বীর্যবান। বড় বড় মল্লের সঙ্গেও দ্বন্দ্বযুদ্ধে কখনো তিনি পরান্মুখ হন নাই ও কখনো তিনি পরাভূত হইতে জানিতেন না। এশিয়াটিক সোসাইটি সভার গ্রন্থ প্রকাশ ও পুরাতত্ত্ব আলোচনা ব্যাপারে অনেক সংস্কৃত পণ্ডিতকে তিনি কাজে খাটাইতেন। আমার মনে আছে এই উপলক্ষে তখনকার কালের মহত্ত্ববিরোধী ঈর্ষাপরায়ণ অনেকেই বলিতেন যে পণ্ডিতেরাই কাজ করে ও তাহার যশের ফল মিত্র মহাশয় ফাঁকি দিয়া ভোগ করিয়া থাকেন। আজও এরূপ দৃষ্টান্ত কখনো কখনো দেখা যায় যে ব্যক্তি যন্ত্রমাত্র ক্রমশ তাহার মনে হইতে থাকে আমিই বুঝি কৃতি আর মন্ত্রীটি বুঝি অনাবশ্যক শোভামাত্র। কলম বেচারার যদি চেতনা থাকিত তবে লিখিতে লিখিতে নিশ্চয় কোনো একদিন সে মনে করিয়া বসিত লেখার সমস্ত কাজটাই আমি করি, অথচ আমার মুখেই কেবল কালি পড়ে আর লেখকের খ্যাতি উজ্জ্বল হইয়া ওঠে। বাংলাদেশের এই একজন অসামান্য মনস্বী পুরুষ মৃত্যুর পরে দেশের লোকের নিকট হইতে বিশেষ কোনো সম্মান লাভ করেন নাই। ইহাই একটা কারণ ইহার মৃত্যুতে অনতিকালের মধ্যে বিদ্যাসাগরের মৃত্যু ঘটে। সেই শোকেই রাজেন্দ্রলালের বিয়োগ বেদনা দেশের চিত্ত হইতে বিলুপ্ত হইয়াছিল। তাহার আর একটা কারণ, বাংলা ভাষায় তাহার কীর্তির পরিমাণ তেমন অধিক ছিল না, এই জন্য দেশের সর্বসাধারণের হৃদয়ে তিনি প্রতিষ্ঠা লাভ করিবার সুযোগ পাননি। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।